আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বসে আছি লন্ডনের একটি মডার্ন পার্কে। সেই পার্ক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি বদরুল ইসলাম প্রিন্স। অনেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই টাকা জমিতে ইনভেস্ট করার আগে আমাদেরকে আসলে কি ভাবে কাগজপত্রগুলো দেখতে হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, অর্থাৎ মুদ্রা কথায় জমি কেনার আগে আপনার সতর্কতা কি থাকতে হবে। প্রথমত হচ্ছে জমি কেনার আগে আপনি আপনার যার কাছ থেকে জমি কিনবেন সেই জমিওয়ালার কাছ থেকে, অর্থাৎ সেই জমিদারের কাছ থেকে তার সমস্ত কাগজপত্রগুলো চেয়ে নেন। তার নামে যে দলিল আছে সেই দলিল উনি যার কাছ থেকে কিনছেন তার দলিল, এভাবে প্রত্যেকটা দলিল যখন আপনি পেয়ে যাবেন, মনে করেন যে জমিদার, সেই জমিদারের দলিলের থেকেই আপনি দলিলের নাম্বার, কোন কোন দলিলে কোন কোন মালিক আসলে বিক্রি করছেন সেই সমস্ত 1952 সাল থেকে, অর্থাৎ এসএ রেকর্ড মানে হচ্ছে যে স্টেট অ্যাকুইজিশন, 1952 সালের যে স্টেট অ্যাকুইজিশন, অর্থাৎ জমিদার প্রথা বিলুপ্ত হয়েছিল, তারপরেই কিন্তু জমির ওয়ারিশান বা মালিকানা কি করা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল। সেই রেকর্ড হচ্ছে 1952 সালের যে দলিল, সেই দলিলের রেকর্ড আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। সেই দলিল 1952 সালের দলিল থেকে শুরু করে আপনি যে মালিকের কাছ থেকে জমিটা কিনতেছেন সেই জমির মালিক পর্যন্ত, সেই জমি কি পর্যন্ত মালিক পর্যন্ত যতগুলা দলিল আছে সবগুলা দলিল আপনাকে ভায়া দলিল বলে, এগুলাকে কেউ কেউ পিট দলিল বলে, এই সব দলিলগুলো আপনাকে কি করতে হবে, খতিয়ে দেখতে হবে যে ওয়ারিশান ঠিক আছে কিনা। মনে করেন 1952 সালে তারা 3 ভাই মালিক ছিল, 3 ভাইয়ের মালিকের কতটুকু অংশ আসলে যিনি বিক্রি করেছেন, তারা 3 ভাই হয়তো বিক্রি করেন, 1 ভাই বিক্রি করেছেন, যদি 1 ভাইয়ের কতটুকু অংশ পান সেটাও সেখান থেকে আসলে মানে নির্ধারণ করা হয়। ওই জন্যই আসলে আমি বলি প্রপার একজন উকিলের মাধ্যমে যখন আপনি আসবেন, আপনার উকিলকে যখন আপনি দায়িত্ব দিবেন, আপনার উকিলই তখন আপনাকে বলবে 1952 সালে 3 ভাই মালিক ছিল, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই বিক্রি করছেন, 1 ভাইয়ের অংশ আসলে 25% থেকে মাত্র উনি 5% বিক্রি করছেন, উনার বিক্রি করার অধিকার, রাইট আছে, বা এটা জায়েজ, বা এটা ঠিক আছে, প্রথাগত ভাবে সবকিছু ভাবে এটা ঠিক আছে। এইভাবে উনি পরবর্তী এক দলিল হামিদের কাছে বিক্রি করছেন, সেই হামিদ থেকে আসছে কাউসার থেকে আসছে মনে করেন আপনার যে জমির মালিক সেই মালিকের কাছে। এইভাবে ধারাবাহিকতা আসলে মেনটেন করতে হয়। তারপরে গিয়ে হচ্ছে যে আপনার যে মালিক আছে সেই মালিকের নামে হচ্ছে বর্তমানে আপনার নামজারি করা আছে কিনা। সে হয়তো বা দলিল মূলে মালিক কিন্তু নামজারি মূলে মালিক না। নামজারি হচ্ছে একটা ভিন্ন একটা কেস। নামজারি মানে হচ্ছে আপনি যে দলিল মূলে মালিক দিয়েছেন ইটস ওকে, নামজারিটা হচ্ছে আপনি সরকারি ভাবে এই জমির যে মালিক এইটা ডিক্লেয়ার হয়, কেননা আপনি নামজারি হইলেই কেবল আপনি আপনার অ্যাকাউন্টে খাজনা দিচ্ছেন, সরকার আপনার অ্যাকাউন্ট থেকে খাজনা পাচ্ছে। অর্থাৎ এক দলিলে আপনি কি করলেন, মালিকের কাছ থেকে আপনার জমি আপনি মানে কিনে নিলেন, আর নামজারির মাধ্যমে আপনি সরকারি ভাবে প্রুফ করলেন যে আমি এখন এই জমির মালিক। আগে হামিদ, কাউসার, XYZ ছিল মালিক, এখন আমি বর্তমানে বদরুল, বর্তমানে আমি কমরুল, বর্তমানে আমি যাই হোক জসিম, রহিম, করিম, রামশ্যাম, যদুমধু, আমি এখন এই জমির মালিক। এই জমি আমার নামে এখন কি হয়েছে, নামজারি হয়েছে। এখন আমি এই জমির খাজনা দিচ্ছি এই অ্যাকাউন্ট থেকে। তখন আপনার একটা হোল্ডিং নাম্বার করবে, ঠিক আছে? ওই হোল্ডিং নাম্বার দিয়ে আপনি এখন অনলাইনে সবকিছু দেওয়া যায়। খুবই সুন্দর সিস্টেম। কাজে এখানে ঘাবড়ানোর কিছু নাই ভাই। 1952 সাল থেকে দেখবো এই সেই দেখবো, তবে সব কাজটাই সহজ হয়ে যাবে যদি আপনি একজন প্রপার প্রপার্টি হোল্ডার ইয়ার সাথে কি করেন থাকেন। মানে হচ্ছে যে উকিলকে নিয়ে কাজটা আপনি যদি করেন, তাহলে এইভাবে কাজ করেই আপনি কি করবেন, প্রথমে দলিলগুলো আপনি কাটলেন, তারপরে নামজারি দেখলেন তার নামে ঠিক আছে কিনা, খাজনা তার নামে দেওয়া আছে কিনা, খাজনার রসিদ নেন, সে যে নামজারি করছে, ডিসিআর কপি আছে, এখন অনলাইন ডিসিআর কপি, আগে করে থাকলে ম্যানুয়াল ডিসিআর কপি। প্রত্যেকটা জিনিস যখন আপনি হ্যান্ড ওভার হচ্ছে তার কাছে কোনো ধরনের কোনো কাগজ থাকা তার কাছে আর দরকার নাই। সমস্ত কাগজ আপনি আপনার কাছে নিয়ে আসেন, সে হয়তো বা বললেও দিবে না। বাই দা ভাই, আর কেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনি কি করলেন, যে দলিল হয়তোবা মালিক আপনাকে দিবে সেই দলিলটা হয়তোবা নকল পান, এটা হচ্ছে নকল কপি আর কি, সার্টিফাইড কপি। তো সার্টিফাইড কপি না, ওনার হচ্ছে যে উনি কিন্তু মূল দলিলও পেতে পারেন, তাহলে মূল দলিলটা উনি পাইছেন কিনা। অনেকে মূল দলিল পাওয়ার আগে হয়তোবা টাকা দরকার, উনি বিক্রি করে দিতে পারেন। সেই ক্ষেত্রে উনি যে মূল দলিলটা করেছেন সেটার একটা রসিদ আছে, সেই রসিদটা আপনার কাছে সংরক্ষণ করুন, অথবা সেই রসিদ সংরক্ষণ করে আপনি কি করতে পারেন, সেই মূল দলিলটা তুলে ফেলতে পারেন।
এভাবে করে, এবং আপনি যেমন আপনার জায়গা আপনার নামে নামজারিতে রেজিস্ট্রি করবেন, তখনও আপনি কিন্তু আপনার নামে কি করতে পারেন, সেই মূল দলিলটা পেতে পারেন। যদি আপনার কাছে সেই রসিদটা থাকে, রসিদটা দেখিয়েই কিন্তু আপনাকে মূল দলিল পেতে হবে। রসিদ ছাড়া কখনো কোনো অবস্থাতে মূল দলিল পাওয়া যায় না। আর টেবিলের তলের কথা হলে সেটা ভিন্ন ব্যাপার। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। সো আমি আপনাদেরকে মোদ্দা কথায় বুঝিয়ে দিয়েছি, আপনি সতর্ক থাকবেন যে যার কাছ থেকে জায়গাটা কিনতেছেন সেই জমির মালিকের কাগজপত্রগুলা সমস্ত কিছু চেয়ে নিবে, দলিল, ভায়া দলিল, পীর দলিল, তারপর সেই মালিকের নামে নামজারি আছে কিনা, সেই মালিক খাজনা প্রদান করে কিনা, এই কাগজপত্রগুলা দেখে তারপরে আসবেন আপনি সরজমিনে। সরজমিনে কোথায় আসবেন, যে এই জমিটার বুক দখল করার সত্ত্ব বা উনি সেই জমিটা হোল্ড করতেছে কিনা। অনেক সময় দেখা গেছে মালিকের নামে কাগজপত্র আছে, খাজনাও রেডি করা আছে, উনি প্রতিদিন সবকিছু দেন, কিন্তু দখলটা ওনার নামে নাই। হয়তোবা ভাইয়ে ভাইয়ে বিবাদ থাকার কারণে এক ভাই বলতেছে উনি এইদিকে জমি পান না, উনি ওই দিকে জমি পায়, কিন্তু ওনাকে যে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল এই জমিতে বিরোধপূর্ণ মানে মনোভাব এখানে রয়ে গেছে, একটা সংঘর্ষ রয়ে গেছে। কাজে এইটা আপনি সরজমিনে গিয়ে আপনাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। আশেপাশে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে আপনি এই ব্যাপারটা মোটামুটি মানে জেনে ফেলতে পারবেন এই জায়গাতে কোনো ধরনের কোনো মানে বিরোধ আছে কিনা। তখন এই যে সরজমিনে আপনি যদি দখল বা সরজমিনে তার যদি ওয়াল থাকে, বাউন্ডারি থাকে, গাছ লাগানো থাকে, এতে প্রমাণিত হয় আসলে এই জমিটি যথাযথ মালিকের, তাহলেই কেবল আপনি সেই জমিটি কিনবেন। মনে রাখবেন, আপনার হাতে টাকা থাকলে অসংখ্য জমি আসবে যাবে। আপনি হয়তো ভাবতেছেন এই জমিটি সব দিক দিয়ে বেটার, দামে কম পাইছি, কাগজপত্র বা বেটার, কিন্তু দখলে একটু সমস্যা, এটা হয়তো বা পরবর্তীতে সমস্যা ঠিক হয়ে যাবে। না, আমি আপনাকে বলবো কোনো অবস্থাতেই নিবেন না। আপনি সমস্ত দিক বিবেচনা করেই কেবল আপনি যদি প্রথম জমি কেনার মানে মালিক হন বা প্রথম জমি কিনতে চান, তাহলে আপনি কি করবেন, প্রথম অবস্থাতেই কিন্তু আপনি সেই বিষয়টা দেখে শুনে বুঝে নিলে আপনার জন্য ভালো। আস্তে আস্তে যখন আপনি 2, 4, 5টা প্লট হোল্ড করে ফেলছেন, তখন আপনি সমস্যাপূর্ণ জায়গা বা জমিতে সমস্যা আপনি যখন চিনতেছেন যে এই দলিলটা সমস্যা আছে, এই দলিলটা সলভ করা সম্ভব, এরকম করে যদি আপনি জানেন বা বুঝেন, তখন আপনি সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি সাধারণত বলবো আপনাকে সমস্ত দিক দিয়ে পেপারস, ডকুমেন্ট, তারপরে হচ্ছে আপনার অবস্থানগত দখল, সমস্ত কিছু ঠিক থাকলেই কেবল আপনি সেই জমিটি কিনবেন, নতুবা নয়। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আপনার জমির আসলে কেনার আগে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেই লন্ডন পার্কে আছি। সেই পার্কটা আসলে খুবই সুন্দর, আশেপাশে প্রাকৃতিক মনোরম দৃশ্য, এদিকে বাচ্চারা খেলতেছে, বিভিন্ন মানুষ আসলে হেঁটে বেড়াচ্ছেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, বাচ্চারা খেলতেছে, এদিকে বুড়া বুড়ি সবাই খেলতেছে, কেউ একটু পার্কে বসে রোদ তাপাচ্ছে। আমিও আসলে পার্কেই বসে আছি। এই দিস ইজ মি। তো আসলে আমি আপনাদেরকে আসলে আলোচনা করতে চাচ্ছি কিভাবে আপনি আপনার কিভাবে আপনি জমিতে ইনভেস্ট করবেন। জমিতে ইনভেস্টমেন্ট করার আগে আসলে কি কি পদক্ষেপ নেবেন, সেই পদক্ষেপগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি আসলে বিনিয়োগ করতে চাচ্ছি, কিন্তু সেই বিনিয়োগটা আসলে কিভাবে করবো সেটা আসলে বুঝতে পারতেছি না। আমি জমি রিলেটেড অনেক বই পড়েছি, আপনার অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু বুঝেছি, কিন্তু তারপরেও আমি আসলে ভরসা পাচ্ছি না, মানে কনফিডেন্স পাচ্ছি না হাউ টু ইনভেস্ট মাই মানি ইন দ্য রিয়েল এস্টেট সেক্টর। তো আসলে এটা আসলে একটা খুব ভালো একটা সিদ্ধান্ত। তো আমি আপনাদেরকে আসলে বলবো যে প্রথম অবস্থায় আপনি আগে মাইন্ডসেট করেন আমি আসলে জমিতে বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাচ্ছি। তবে সেই রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করে নেন। লোকেশনটা সিলেক্ট করে নিন। তো লোকেশন যদি আপনি সিলেক্ট করে থাকেন, আসলে আপনি এই মুহূর্তে কত টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন, এই মুহূর্তে আপনার কত টাকা আসলে আপনি বিনিয়োগ করলে আপনার জন্য বিনিয়োগ করাটা আসলে সুন্দর হবে। এখন কথা হচ্ছে আপনার যে মানিটা আছে সেই মানিটার 1/3 মানি আপনি কি করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। 1/3 মানি মানে আপনার কাছে 10 লাখ টাকা, তাহলে আপনি 3 থেকে 3.5 লাখ সর্বোচ্চ 4 লাখ টাকা আপনি বিনিয়োগ করেন। সেটা হচ্ছে এটা একটু গ্রামের সাইডেই হোক, দূরেও হোক, তারপরে আপনি সেই দিকে বিনিয়োগ করেন। কেননা আপনার 10 লাখ টাকা এই মুহূর্তেই বিনিয়োগ করে আসলে আপনি প্রস্তাব, কারণ একটা বিনিয়োগ করে দেখেন, আপনার ফিলিংস বুঝেন, আপনার মানসিক যে অবস্থা সেটা বুঝেন। কেননা মানুষের মানসিক অবস্থা কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আজকে হয়তো আমি ভাবতেছি
জমিতে বিনিয়োগ করা ভালো, কিন্তু 2 সপ্তাহ পরে দেখবেন আপনার ফ্রেন্ড একটা গাড়ি কিনেছে, গাড়ি কিনে সে উবারে দিয়ে দিয়েছে, অর্থাৎ সে এখন প্রতিদিন 2,000 টাকা বা 1,500 টাকা পাচ্ছে, আপনি কিন্তু 1 টাকা পাচ্ছেন না জমি কিনে। এই যে আপনার একটা টেন্ডেন্সি, আপনার একটা কষ্ট মানে থেকে গেল, আপনি কষ্ট পেলেন, মানে আপনার কাছে আসলে খুব বেশি একটা যে মানে অপশন নাই এই মুহূর্তে জমিটা বিক্রি করে দিয়ে আপনি কি করবেন, সেই জমিটা কিনবেন। তো এইটাই হচ্ছে মুদ্রা কথা। আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার জমি কেনার আগ্রহ আছে, ভালো কথা, আপনি 1/3 মানিটা ইনভেস্ট করেন। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন। সেকেন্ড ইজ দ্যাট আপনি আসলে যে ইনভেস্ট করেছেন সেখান থেকে আসলে আপনি কি পরিমাণ লাভবান হচ্ছেন, কিভাবে লাভবান হচ্ছেন, সেইটা আপনি আসলে ফাইন্ড আউট করেন। ঠিক আছে, আপনি দেখেন অন্য কোন সেক্টরে ইনভেস্ট করা যায় কিনা, কারণ জমিতে ইনভেস্ট করার একটা ড্রব্যাক হচ্ছে আপনার এই মুহূর্তে টাকা দরকার, আপনি কিন্তু এই মুহূর্তে জমিটা বিক্রি করে টাকাটা ক্যাশ করতে পারবেন না। বাট সামহাও আপনি যদি একটা গাড়ি কিনেন, গাড়িটা কিন্তু এই মুহূর্তে বিক্রি করে দিয়ে আপনি কিন্তু সেই টাকাটা পেয়ে যেতে পারেন। আর নাম্বার টুটা হচ্ছে যে আপনি যদি গরু কিনেন, এই মুহূর্তে যদি মনে করেন একটা খামার করেন, সেই খামারটা আপনি করলেন, সেই খামারটা করার ফলে কি হইলো যে আপনি কিন্তু সেই খামার থেকে একটা অংশ পাচ্ছেন। হ্যাঁ, খামার থেকে মানে গরু হয়তো দুধ দিচ্ছে, হয়তো বা মাংস মোটা তাজাকরণ করে আপনি কি করেছেন, বিক্রি করে ফেলেছেন। এই যে দেখেন আপনি যে বিক্রি করে ফেললেন, তাহলে কি আপনার এই টাকাটা ক্যাশ হয়ে গেল। তো এরকম করেও কিন্তু অনেকে বিনিয়োগ করতেছেন আজকাল, হচ্ছে উইগ্রো, এগ্রো, তারপর হচ্ছে ফার্ম অনেক অনেক মানে প্রতিষ্ঠান আছে, এগ্রো ফার্ম হাউস, তাদের মাধ্যমে কিন্তু আপনি সেই টাকাটা বিনিয়োগ করলে সেখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি জানি না, আমি নিজেও বিনিয়োগ করি নাই উইগ্রোর সাথে। তারপরে হচ্ছে ফার্ম, আরো কি কি যেন আছে, আসলে আমি ঘাটাঘাটি করেছিলাম মনে কি আছে এই ব্যাপারে, আই ফার্ম, তারপর আই ফার্মার মেবি, এরকম বেশ কিছু এগ্রো বেস ফার্মিং আছে, ইনভেস্টিং এরিয়া আছে, তো এখানেও আপনি করতে পারেন। বিনিয়োগ আয়ও আছে, তো এগুলো এর মাধ্যমে করতে পারেন, তো আপনি একা একাও করতে পারেন। তো এইরকম ধরনের আসলে যে বিষয়গুলো হচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ কয়েকটা পদক্ষেপে যান। হ্যাঁ, আপনি মনে করেন ওয়ারেন বাফেট বলেছিলেন না যে আপনার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখবেন। এক ঝুড়িতে রাখলে হচ্ছে কি যে আপনার যদি মনে করেন ভেঙে গেল, তাহলে সবগুলাই ভেঙে গেল। হয়তো আপনি হয়তো 10 লাখ টাকা আছে, পুরো 10 লাখ টাকায় ল্যান্ডে কিনে ফেলেছেন, কিন্তু সেই ল্যান্ডের দামটা বাড়েনি। এই মুহূর্তে আপনি চাচ্ছেন একটা কফি শপ উদ্বোধন করবেন, অথবা একটা কফি শপ বা একটা গাড়ি কিনবেন, গাড়ি কিনে উবারে দিবেন, বা আপনি আপনার ড্রাইভার আছে সে চালাবে, আপনার ফ্যামিলি নিডনেস ফিল আপ হবে। দ্যাট সাইড বাই সাইড আপনি কি করলেন সেটা কিন্তু আপনার নিজের, এবং ভাড়া দিলেও সেখান থেকে আপনি একটা প্রফিট পাচ্ছেন। সেই আসলে ইয়া থেকেই আপনি আর যাচ্ছেন আপনি একটা গাড়ি কিনতে, সেই গাড়িতে আসলে আপনি হয়তো বা এই মুহূর্তে টাকাটা নাই, আপনি কি করতেছেন, এই মুহূর্তে কিন্তু আপনি সেই টাকাটা বিক্রিও করতে পারতেছেন। এইটাই হচ্ছে যে আপনার হচ্ছে একটা মানে দুর্বলতা রয়ে গেছে, আপনি আসলে কষ্ট পাচ্ছেন, আমি জমি কিনে ভুল করছি। তো এইভাবেই হচ্ছে যে আপনি আপনার ট্রেস করে দেখেন, ট্রায়াল এন্ড ইরোর বেসিস যদি আপনি আগান, আমি মনে করি আপনার জন্য সেটা ওয়াইজ ডিসিশন হবে। ধন্যবাদ সবাইকে। সঞ্চয় করা আসলে কেন ইম্পর্টেন্ট, আমরা আসলে কেন সঞ্চয় করব, এই বিষয়টা অনেকেই জানি না। না জানার কারণে আমাদের সঞ্চয় আসলে একটা অনীহা, একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় আমাদের মনোভাবে। আসলে আপনি সঞ্চয় করবেন, এজন্যই করবেন আপনার ফিউচার লাইফকে সিকিউর করার জন্য, আপনার সন্তান, পরিবার, পরিজন, তাদেরকে সিকিউর করার জন্য। আমরা আসলে ক্রমেই বার্ধক্যের দিকে যাচ্ছি, সেই বার্ধক্যতা আমাদেরকে ঘিরে আসতেছে, দেহে আসতেছে। কাজে এই লাইফটাকে সিকিউর করার জন্য কিন্তু আমরা আসলে সঞ্চয় করি। আমি এখন এই মুহূর্তে আছি লন্ডনের একটি পার্কে আছি। আসলে যদিও আমি অডিও রেকর্ড করতেছি, এই অডিও রেকর্ড করার কারণে আসলে আমি দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে আসলে বিষয়টা এনশিওর করতে চাচ্ছি যে এই লন্ডনের মতন শহরেও অসংখ্য মানুষ আছেন যারা আসলে ওনারা ভাবেন যে ওনাদের সঞ্চয় করার আসলে প্রয়োজন নেই। কেননা এই ব্রিটিশরা আসলে সবসময় তাদের খরচে ভালোবাসেন। তারা রবিবার আসলে তারা মানে দুহাতে খরচ করে মদ, মানে বিভিন্ন ইয়াতে।
কাজেই এদের আসলে সঞ্চয়ের প্রবণতা নাই, কিন্তু আমরা এই যে বাংলাদেশি এশিয়ান হিসাবে আমাদের সঞ্চয়ের প্রবণতা আছে। ব্রিটিশদের সঞ্চয়ের প্রবণতা এই কারণেই নাই, কেননা তাদের হচ্ছে পিতা মাতা তাদের জন্য কোনো কিছু রেখে যান না, কিন্তু তাদের এমন ভাবে তাদের লাইফটাকে গড়ে যান আসলে, যার ফলশ্রুতিতে তাদের আর কোনো ধরনের বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতে হয় না। তারা জব করবেন, আর্ন করবেন, তারপরে হচ্ছে সেই টাকা খরচ করবে। কিন্তু বাই দ্য বাই আমাদের বাংলাদেশের কালচারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমরা যদি সেখানে যে কোনো ধরনের একটা জব পেয়েছি, লামসাম একটা জব পেয়েছি, সেই জব থেকে হয়তো আজকে আছে কালকে নাই, সিকিউর না, যার কারণে আমাদের টাকা পয়সা হয়তো বা হাতে থাকে না। এই না থাকার কারণে আমরা কি করব, সঞ্চয় করব। আপনি প্রতিনিয়ত কিছু টাকা ডিপিএস করতে পারেন, ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন, লাখ, 1.5 লাখ বা 2 লাখ যাই আছে আপনার। কিছু টাকা বাড়লে, আস্তে আস্তে বাড়লে আপনি সেই টাকাটা বিনিয়োগ করতে পারেন। কেননা আপনি যদি বছরের পর বছর কি করে যান, যে সঞ্চয় করে যান, আপনার টাকা কিন্তু গ্রো হবে না। কেননা ইনফ্লেশনের রেট বলে একটা কথা আছে। দেখেন আজকে থেকে 5 বছর আগে আপনি ঘরের সামগ্রী, দ্রব্য সামগ্রী যত টাকায় কিনেছেন, আজকে কিন্তু সেটা সেম টাকায় কিনতেছেন না, বহু হারে বাড়তেছে। কি লন্ডনে কি বাংলাদেশে সর্বত্র ইনফ্লেশন আছে বলেই কিন্তু আমরা আসলে কি করতেছি, মানে টাকার মানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। তার কারণে আমরা কি করি, হয়তো সঞ্চয়পত্রে যাই অথবা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করি। অর্থাৎ এফডিআর থেকে কিন্তু আসলে একটা বেটার একটা রিটার্ন আসে না। বছর শেষে যে আমার ইনফ্লেশনের যে টাকাটা কেটে ফেলেছিল সেইটাকে হচ্ছে হাইড করে, মানে সেইটাকে মিনিমাইজ করে। এটাই হচ্ছে আপনার ডিপিএস বা এফডিআর করার মূল। কিন্তু কথা হচ্ছে যে আপনার টাকা তখনই গ্রো হবে যখন আপনি একটা আসলে গ্রোয়িং একটা সেক্টরে আপনি বিনিয়োগ করবেন। সেটা হতে পারে রিয়েল এস্টেট, সেটা হতে পারে কোনো মানে দোকানে ইনভেস্ট করা। আজকাল অসংখ্য দোকান আছে, ছোট ছোট দোকান বিক্রি হয়, আপনি সেখানে দোকান কিনতে পারেন। অথবা সরকারি ভাবেও আমি জানি জেলা পরিষদ, তারপরে হচ্ছে ডিসি অফিস থেকে অনেক দোকান লিজ নেওয়া যায়। সেই লিজ নিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, মনে করেন 2 লাখ, 3 লাখ বা 5 লাখ টাকা আপনি লিজ দিলেন, প্রতি মাসে সেখান থেকে আপনি 20,000 টাকা কিন্তু আর্ন করতেছেন। তো দেখেন এইভাবে করেও কিন্তু দেখা গেছে হয়তো বা 2 বছর 5 বছর পরে আপনার মূল টাকাটা উঠে আসলো। আফটার 5 ইয়ার্স আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনার জাস্ট একটা পৈতৃক সম্পত্তির মতন, যেখান থেকে আপনি ভাড়া পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে করে আপনি আপনার টাকাটাকে গ্রো করতে পারেন। আপনাকে সর্বদা যদি বিনিয়োগ করতে হয়, আপনাকে বিনিয়োগ বান্ধব পরিবেশ আপনাকে খুঁজে বের করতে হবে। আসলে কিভাবে আমি বিনিয়োগ করব, কিভাবে আসলে কোন সেক্টরে বিনিয়োগ করা যায়, কোন সেক্টরটা বর্তমানে গ্রোয়িং, কোন সেক্টরটা আসলে বুমিং সেক্টর, এইসব সেক্টরগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো আপনাকে কেউ বলবে না। যখন আচ্ছা আপনি যদি বলেন, আপনি যদি কোথাও একটা স্বর্ণের খনি পান, কাউকে কি বলবেন? আপনি প্রতিনিয়ত চুপি চুপি সেখান থেকে স্বর্ণ আহরণ করবেন। কাজেই বিনিয়োগটা হচ্ছে সেম, একই রকম। যে বিষয়টা আপনি সর্বদাই আপনার চোখ কান খোলা রাখবেন, কোথায় ইনভেস্ট করা যায়, কোথায় বিনিয়োগের সাইনবোর্ড দেখছেন, হয়তো বা কোনো ফ্ল্যাটের সাইনবোর্ড, হয়তো বা কোনো শেয়ারের জমি কিনা যায়, কারা এটার সাথে বলবো আমি এখানে জমি কিনলে কতটুকু প্রফিটেবল হবো, জমির কাগজপত্র কিরকম। আপনি এখন জমির কাগজপত্র জানেন না, আপনি কিছু বুঝেন না, তখন মানুষ আপনাকে কি করবে, সে যা বুঝে বা সে যেভাবে বুঝাবে আপনি সেভাবেই কিন্তু বুঝবেন। কিন্তু আপনার যদি প্রিভিয়াস ধারণা থাকে এই ব্যাপারটা নিয়ে, যদি ঘাটাঘাটি করেন, যেমন আপনি আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন, দ্যাট মিনস আপনি একটু হইলেও কিন্তু ওয়াকিবহাল, কিভাবে কাগজপত্র দেখতে হয়, কিভাবে কোন সেক্টরে বিনিয়োগ করতে হয়। এমন সেক্টরে যাবেন না যে সেক্টরে আসলে আপনি বুঝেন না। যেমন জায়গা জমি যদি আপনি না বুঝেন, আপনি সেখানে যাবেন না, কেননা আপনার সেখানে গেলেই কিন্তু আপনার লস, কারণ আপনি যেটা বুঝেন না। হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করবো জোরে যে আপনি কোথাও বিনিয়োগ করার আগে, মনে করেন জমিতেই বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার আগে আসলে আপনি বুঝেন, জানেন, পর্যাপ্ত পরিমাণ নলেজ আহরণ করে তারপর আস্তে আস্তে কিনেন। আপনার হাতে 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা আপনি বুঝছেন, আপনি স্টাডি করছেন, আপনি গবেষণা করছেন, এই সেক্টর এখন আপনার কাছে একদম পরিষ্কার, পানির মতন পরিষ্কার, ইটস ওকে, গুড। বাট আপনার কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকায় আপনি এটা ইনভেস্ট করতে যাচ্ছেন, আমি বলবো আপনি মানে লুবে পড়ে গেছেন। আপনি যে বুঝছেন, বুঝার পরে আপনি কি করেন, যে সেখানে 5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি 1/3 আপনার যে মানিটা থাকবে সেটা 3 ভাগের 1 ভাগ আসলে ইনভেস্ট করা হচ্ছে ওয়াইজ ডিসিশন। যেমন আমি আসলে উদাহরণটা দিতে চাচ্ছি না, অনেক সংখ্যক উদাহরণ আছে এখানে, উদাহরণ দেওয়া যায়, সেটা আসলে পার্সোনাল উদাহরণ হয়ে যাবে।
তো আপনি আসলে মনে করেন একটা মোটরসাইকেল কিনবেন এই মুহূর্তে, একটা লাক্সারিয়াস প্রোডাক্ট আপনার হাতে, আসলে আপনি একটা মোটরসাইকেল চুজ করেছেন যেটা 2 লাখ টাকা, এই মুহূর্তে কি আপনার হাতে 6 লাখ টাকা আছে, তাহলে আপনি 2 লাখ টাকা কেবলমাত্র লাক্সারিয়াস আইটেমের পিছনে খরচ করতে পারেন। হ্যাঁ, যদিও আপনার মোটরসাইকেলটা প্রয়োজন, কারণ এটা খুব ভেরি নেসেসারি ফর ইউর কমিউনিকেশন পারপাস, সো দ্যাটস ওয়াই ইউ আর ইন্টারেস্টেড টু বাইং এ মোটরসাইকেল। ইটস গুড, রিয়েলি ভেরি গুড ডিসিশন, আই জাস্ট এগ্রি উইথ ইউ। বাট আপনার হাতে আছে 2 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা দিয়েই কিন্তু আপনি আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট মিট আপ করার আপনার জন্য ওয়াইজ ডিসিশন নাও হতে পারে। এই মুহূর্তে হয়তো মোটরসাইকেল কিনেছেন, হয়তো একটা আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করে বসেছেন, তখন আপনাকে রিকভার করার মতন টাকা নেই, তখন আপনার হয়ে দেখা যায় মোটরসাইকেল বিক্রি করে আপনাকে চিকিৎসা করতে হচ্ছে। কাজে এরকম কিন্তু অনেক কাহিনী বা মানে এরকম আমাদের প্রচলিত সমাজে কিন্তু ঘটেছে, আপনি পত্র পত্রিকায় চোখ রাখলেই কিন্তু বুঝতে পারবেন। এই জন্যই আসলে আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি যে আস্তে আস্তে আপনি সেভিং করেন, এবং সেভিংকৃত টাকাটাকে আপনি কি করেন, খুব সুন্দরভাবে গ্রো করেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনি দোকানে ইনভেস্ট করেন, ফ্ল্যাটে ইনভেস্ট করেন, জমিতে ইনভেস্ট করেন, তারপরে যে শেয়ার মার্কেটটা বুঝে তারপর দেন কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। অথবা আপনি শেয়ার মার্কেট বুঝেন না, যায়েন না, দরকার নাই এদিকে যাওয়ার, আপনি ভিন্ন একটা সেক্টরে যান যে সেক্টরটা আসলে মানে অনগোয়িং, রাইজিং। সো দিস আই থিঙ্ক এটা হবে আপনার জন্য খুব একটা ভালো একটা সিদ্ধান্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।